সন্তুর কথা মতো স্কুলে গ্রুপ ডি পদে চাকরির জন্য অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেয় প্যাংলা। কালুকে নিয়ে একটা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে ফর্মও ফিল আপ করে। তবে এখন সমস্যা একটাই, বাবা কোচিংয়ে ভর্তির খরচটা দেবে তো? চাকরির পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি মাস্ট। বিকেলে টুম্পার সাথে প্যাংলা দেখা করে। গাছের নিচে পাশাপাশি বসে দুজনে। টুম্পার বাঁ হাতটা নিজের হাতে নেয় প্যাংলা, তারপর বলে, চাকরির জন্য ফর্ম ফিল আপটা করেই ফেললাম জানো, গ্রুপ ডিতে। গম্ভীর সুরে টুম্পা বলে, হাত ছাড়ো। এই কথা শুনে প্যাংলা অবাক হয়ে যায়, কিন্তু হাত ধরেই থাকে। টুম্পা আবার বলে, হাতটা ছাড়ো বলছি। এবার ভয়ে টুম্পার হাত ছেড়েই দেয় প্যাংলা। টুম্পা বলে, আর চাকরি পেলে না, শেষে গ্রুপ ডি। বাবা, এর চেয়ে প্যাংলা মুদি স্টোরে বসে দোকানদারিটা করলেই পারতে। প্যাংলা সুর চড়িয়ে বলে, সেটাই তো চেয়েছিলাম, তোমার বাবাই তো ব্যাগড়া দিল। টুম্পা বলে, এর থেকে পুলিশে টুলিশে অ্যাপ্লাই করতে পারতে। প্যাংলা চুপ করে যায়। চুপ করে যাওয়ার কারণটাও বুঝতে পারে টুম্পা, তাই সে বলে, ও বুঝেছি, থাক বাবা, এই চেহারায় আর পুলিশে গিয়ে কাজ নেই, তোমার এই গ্রুপ ডি ভালো। প্যাংলা বলে, টুম্পা বুকটা কেমন করছে? টুম্পা জিজ্ঞেস করে, কেন, ভয় কিসের? প্যাংলা বলে, অঙ্কে শুনেছি তো পরীক্ষার একটা পোর্শনে অঙ্কও থাকে। টুম্পা বলে, আরে তাতে কি, তুমি তো মাধ্যমিকে 56 পেয়েছিলে। প্যাংলা অবাক হয়ে বলে, হ্যাঁ, ও হ্যাঁ, তা পেয়েছিলাম। টুম্পা বলে, তাহলে চালিয়ে নেওয়ার মতো অঙ্ক তো জানোই। প্যাংলা সংকোচ বোধ করে, মুখে অবশ্য বলে, হ্যাঁ তা জানি। কিভাবে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে 56 পেয়েছিল সে কথা টুম্পাকে কোনোদিনই বলেনি প্যাংলা, আর কোন মুখেই বা বলবে। তাই প্যাংলা কথাটা চেপেই যায়। এই অঙ্কের ভয়ই মাধ্যমিকের পর কলা বিভাগেই ভর্তি হয়েছিল প্যাংলা। অবশ্য অন্য কোনো স্ট্রিমে পড়তে চাইলে সেটা সম্ভব হতো না, কারণ মার্কস অ্যালাউ করতো না। সন্তু বলে দিয়েছে প্রস্তুতিতে খামতি রাখলে চলবে না, কারণ কম্পিটিশন ক্রমাগত বেড়েই চলেছে। বেকার সমস্যায় জেরবার যুব সমাজ চাকরি খালি দেখলেই হামলে পড়ে। তাই প্যাংলা ঠিক করে পরীক্ষার প্রস্তুতিতে সে জান লড়িয়ে দেবে। কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য কত খরচ, কিভাবেই বা ভর্তি হতে হবে সেই ব্যাপারে খোঁজ নেওয়া দরকার। যদিও সন্তুর কাছ থেকে এই ব্যাপারে একটা ভাষা ধারণা সে পেয়েছে। কোচিংয়ে বেশ ভালোই টাকা লাগে, আর সেই অ্যামাউন্ট সন্তুর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সন্তু কোনো কোচিংয়ে ভর্তি হয়নি, ও নিজে নিজেই প্রস্তুতি নিচ্ছে। সন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছে সন্তু। কালুকে সঙ্গে নিয়ে প্যালা কোচিং সেন্টারের খোঁজে যায়। এঁদোনগর গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত উধনপুর, মফস্বল এলাকা। এখানেই একটা কোচিং সেন্টারের সন্ধান পায় প্যাংলা। রাস্তার ধারে একটা বাড়ির দোতলার একাংশে ছোট্ট একটা ঘর, কাঁচের দরজা, তার উপর সাইনবোর্ডে লেখা শান্তিদার কোচিং সেন্টার। বাইক রেখে প্যাংলা ও কালু ওপরের দিকে তাকায়। কালু কোচিং সেন্টারের নাম দেখে বলে, আর কোচিং সেন্টার পেলি না, আর নামটা কেমন সেকেলে। প্যাংলা বলে, কোচিং সেন্টারের নাম এরকমই হয়। কালু বলে, সত্যি কোচিং সেন্টারের উন্নতি হলো না। আমরা উচ্চ মাধ্যমিক পড়তাম সত্যদার কোচিং সেন্টারে, আর এখানে দেখো শান্তিদার কোচিং সেন্টার। ধর। প্যাংলা বলে, তুই কি ভেবেছিলি, হ্যাঁ, কোচিং সেন্টারের নাম শাহরুখ সালমানের নামে হবে? কালু বলে, আরে না, সেটা না হলেও একটা মডার্ন নাম রাখতে পারতো না, তা নয় শান্তিদার কোচিং সেন্টার। ধর। প্যাংলা বলে, ওরে আমার কোচিং এর দরকার, আমার নামের দরকার নেই। কোচিং সেন্টারের নিচেই একটা সেলুন। এক মাঝবয়স্ক ভদ্রলোকের দাড়ি কাটছে সেলুনের মালিক কাম কর্মী। এক বৃদ্ধ ভেতরে বেঞ্চে বসে নিউজ পেপার পড়ছে। প্যাংলা ওর বাইকটা সেই সেলুনের পাশেই স্ট্যান্ড করেছে। প্যাংলা এগিয়ে যায়। তারপর সেলুনের লোককে জিজ্ঞেস করে, দাদা, ও দাদা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। সেলুনের লোক দাড়ি কাটতে কাটতে উত্তর দেয়, সবাই ওই কথা বলে, বসতে হবে, লাইনে লোক আছে, দাঁড়াও। প্যাংলা বলে, না, আপনি ভুল ভাবছেন, আমি দাড়ি কাটতে আসিনি, আমি আসলে। প্যাংলাকে থামিয়ে সেলুনের লোক বলে, চুল কাটুন বা দাঁড়িয়ে আপনাকে বসতেই হবে, রেড চারটা বাইরে দেওয়া আছে, দেখে নিয়ে ভেতরে বসুন। কালু বলে, আরে না, আমরা আসলে উপরে যাওয়ার রাস্তাটা খুঁজছি। এতক্ষণে সেলুনের লোক প্যাংলা ও কালুর দিকে তাকানোর অবসর পেল। সে ভাবল,
ছোকরারা মজা করছে। খেপে গিয়ে সেলুনের লোকটা বলল, এই মারবো টেনে এক চড়, মজা পেয়েছো? প্যাংলা বলে, না না কাকু, আপনি ভুল বুঝছেন, আমরা সত্যি সত্যি ওপরে যেতে চাইছিলাম। আরও খেপে যায় সেলুনের লোক। সে বলে, কি বেয়াদব, আবার সেই এক কথা? বেখেয়ালে সেলুনের লোকের হাতে থাকা খুর চলে যায় চেয়ারে বসা লোকের গোঁফে। সঙ্গে সঙ্গে লোকটি গোঁফটা চেপে ধরে, তারপর হাতটা সামনে ধরে দেখে রক্ত। ওপরে আয়নায় মুখ দেখে তো লোকটা ফায়ার, গোঁফের একটা সাইড একেবারে পুরো উড়ে গেছে। লোকটা বলে, দিলে তো গোঁফের দফা দফা করে, এই মুখ নিয়ে আমি কি করে আমার বউয়ের সামনে গিয়ে দাঁড়াবো? বলো বলো, কি করে দাঁড়াবো? সেলুনের লোকটা বলে ওঠে, সরি দাদা, বুঝতে পারিনি, এইভাবে হাতটা চলে যাবে, একদম বুঝতে পারিনি। দাড়ি কাটাতে আসা লোকটি বলে, তুমি তো সরি বলেই খালাস, হ্যাঁ? আমার কত শখের গোঁফ জানো, হ্যাঁ? মুখ দেখানোর কোনো জায়গায় রাখলে না, হাত ছাড়া। এই কাণ্ড দেখে প্যাংলা বাইক ঘোরায়, তড়িঘড়ি করে স্টার্ট দেয়। কালুর সাথে সাথে পেছনে উঠে পড়ে। তারপর সেখান থেকে ওরা চম্পট দেয়। সেদিন আর কোচিং সেন্টার দেখা হয়নি। দুপুরে খাবার সময় প্যাংলা বাবা মাকে জানায় সে কোচিং সেন্টারে ভর্তি হবে এবং তার জন্য টাকা লাগবে, তাছাড়া বেশ কিছু বইও কিনতে হবে। কিন্তু একটা টাকাও খরচ করতে নারাজ ফণিভূষণ। সজনের ডাটা চিবোতে চিবোতে ফণিভূষণ বললেন, তোমার মুড়ল আমার জানা আছে, হ্যাঁ? ভরসা ঘি ঢালতে আমি পারবো না, হ্যাঁ? দেবলা বলে, কেন গো, হ্যাঁ? আমার ছেলের কি কোনো যোগ্যতা নেই, ভরসা ঘি ঢালা বলছো যে? ফণিভূষণ বলে, আরে ভরসা ঘি ঢালানো তো কি, হ্যাঁ? তোমার কি মনে হয় সরকারি চাকরি অতই সোজা? তোমার ছেলের সেই যোগ্যতা আছে, হ্যাঁ? প্যাংলার মুখে কোনো কথাই নেই, কারণ ডালের বড়া দিয়ে গরম ভাত গিলতে তাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপাতত সেই দিকেই মনোনিবেশ করার চেষ্টা করছে প্যাংলা। দেবলা বলে, বাবা হয়ে কি যে বলো না তুমি, ও কষ্ট পাবে না? ফণিভূষণ বলে, দেখো অত শত আমি জানি না, হ্যাঁ? আমি কোনো টাকা খরচ করতে পারবো না বলে দিলাম। প্যাংলা চুপচাপই রইল, কারণ সে জানে কোনো না কোনোভাবে মা ঠিক টাকার ব্যবস্থাটা করেই ফেলবে। বিকেলে একাই সন্তুর কাছে যায় প্যাংলা। কোন কোচিং সেন্টারে ভর্তি হলে ভালো হবে সেটা নিয়ে কথাবার্তা হয় তাদের মধ্যে, বইপত্র নিয়েও আলোচনা হয়। সন্তু প্যাংলাকে জানায় কিছু বই তার কাছে আছে, প্যাংলা চাইলে নিতে পারে। সন্তুর সাথে কথা বলার সময় কালু প্যাংলাকে ফোন করে। কালু প্যাংলাকে তাড়াতাড়ি ক্লাবে আসতে বলে, খুব জরুরি দরকার। সন্তু জিজ্ঞেস করে, কিরে সব ঠিক আছে তো? প্যাংলা বলে, কালুটা ক্লাবে যেতে বললো জরুরি। সন্তু বলে, আমি কি আসবো? প্যাংলা বলল, না তার দরকার নেই, তোর তো পড়ানো আছে, আমি জানিয়ে দেবো তেমন কিছু হলে, ঠিক আছে? প্যাংলা বাইক ঘুরিয়ে স্টার্ট দেয়। ক্লাবে পৌঁছে দেখে কালু অপেক্ষা করছে। কালু বলে, বাইক ঘোড়া, মধু ডাক্তারের বাড়ি যেতে হবে। নিজের বাড়ির সামনের রাস্তার ধারে টালি দিয়ে একটা ছোট্ট ঘর, সেখানেই প্র্যাকটিস করেন মধু ডাক্তার। প্যাংলা সেই ছোট্ট ঘরের সামনে বাইক থামায়। ঘরটির বারান্দায় দাঁড়িয়ে বেশ কয়েকজন লোক, তারা সকলেই দরজা দিয়ে ক্লিনিকের ভেতরের দিকে তাকিয়ে আছে। সেইখানেই দাঁড়িয়ে বুচাইয়ের বাবা, বুচাইয়ের মা পাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ চাপা দিয়ে কেঁদেই চলেছে। প্যাংলা ও কালু বারান্দায় ওঠে, দাঁড়িয়ে থাকা লোকজনকে সরিয়ে দরজা দিয়ে ভেতরে তাকায়। ওরা দেখে বেঞ্চে শুয়ে আছে বুচাই। মধু ডাক্তার তার শরীরের বেশ কয়েক জায়গার ক্ষতয়ে ডেটল লাগিয়ে দিচ্ছে। ঘাড় কাত করে শোয়া অবস্থায় প্যাংলা ও কালুর দিকে তাকায় বুচাই। তাদের দেখে বুচাই ফুঁপিয়ে কেঁদে ওঠে, যেন ও কিছু বলতে চায়। প্যাংলার মনে একটাই প্রশ্ন, বুচাইয়ের এই হাল কিভাবে হলো?